ইপ্তির কাণ্ডে আলিফা যেন শ্বাস আটকে গেল। কাপা গলায় বলল, কি করছেন? দেখছো না প্রেম করছি। ইপ্তি আলিফার ঘাড়ে ঠোঁটের আবেশ দিল। চোখ খিচে বন্ধ করে নিল আলিফা। লোকটার আজ কি হলো? এমন করছে কেন? আলিফা কাপা কণ্ঠে বলে, এমন করছেন কেন? ছাড়ুন না। ইপ্তি তাকালো আলিফার দিকে। ইপ্তির চোখের দিকে তাকালো আলিফা। আজ ইপ্তির চোখে অন্যরকম এক নেশা দেখতে পাচ্ছে। ইপ্তি নেশালো কণ্ঠে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে আলিফা। ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস। পাগল হয়ে যাচ্ছি আমি। আলিফা, তোমায় যদি আমি একটু চুমু খাই, তুমি কি রাগ করবে? আই জাস্ট ক্যান কন্ট্রোল মাই সেলফ। এতটা অস্থির ইপ্তিকে কোনো দিন হতে দেখেনি আলিফা। কি বলবে ইপ্তিকে? কণ্ঠনালীটা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। ইপ্তির এই আবদারটাও না করতে পারছে না। মানুষটাকে আজ ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না আলিফার। লোকটাকেও ভালোবাসে, তার ওই ভালোবাসার ছোঁয়া তো সে সাদরে গ্রহণ করবে। আলিফা শুকনো ঢোক গিলল। জোরে জোরে শ্বাস নিয়ে এগিয়ে এলো ইপ্তির কাছে। ইপ্তির গলা দুহাতে জড়িয়ে ধরল, তারপর চোখ বন্ধ করে নিল। আলিফা নীরব সম্মতি পেয়ে ইপ্তি মুচকি হাসল, আর এক মুহূর্ত দেরি না করে আলিফা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দুজন দুজনের মাঝে মত্ত হয়ে রইল অনেকটা সময়। প্রচন্ড অস্বস্তি নিয়ে বসে আছে নূর। ওর অস্বস্তির একটাই কারণ, আর তা হলো এখন ওর পাশে বসে আছে আহাদ, যে নূরের বাগদত্তা। আহাদ নূরের হাতটা মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। নূর চেয়েও পারছে না বলতে যে আপনি সরে যান, আপনার এই স্পর্শ আমার সহ্য হচ্ছে না। এভাবে ওকে স্পর্শ করবে, ওর যত্ন করবে, তা একজনকে নিয়েই কল্পনা করেছিল নূর, আর সেটা হলো ফাহিম। কিন্তু এই কথাগুলো বলার সাধ্যি যে ও নেই। কিভাবেই বা বলবে ও এই কথাগুলো? ফাহাদকে কষ্টও দিতে চাইছে না, আবার নিজেও কষ্ট সহ্য করতে পারছে না। এই মরণ যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না কোনোভাবেই। এদিকে নূরের হাতের অনামিকা আঙ্গুলের আংটিটা নাড়াচাড়া করতে করতে ধীর কণ্ঠে বলে উঠল, জায়ান ভাইয়া তো বিয়ে করেই নিল। এইবার বাড়িতে বলে আমাদের বিয়েটাও যেন জলদি হয়ে যায়। এই বিষয়ে আমি কথা বলবো। অনেক হয়েছে অপেক্ষা। নূরের বুকটা ধক করে উঠল। বিষাদ ভরা চোখে তাকালো আহাদের দিকে। কাপা স্বরে বলে উঠল, কিন্তু আমার অনার্স শেষ হওয়ার পরে এই বিষয়ে কথা উঠবে সিদ্ধান্ত হয়েছিল না? আহাদ মুচকি হেসে বলে, তা আমি জানি, কিন্তু আমার সে সহ্য হয় না। আমার বউকে এবার যত দ্রুত সম্ভব আমার বাড়িতে নিয়ে যাব। পড়াশোনা তো বিয়ের পরেও করা যায়, তাই না? বাট আই এম নট রেডি ইয়েট। আহাদ নূরের হাতটা দু হাতের আজলাই শক্ত করে ধরল। নরম গলায় বলে, বিয়ের জন্য কেউ তেমন একটা প্রস্তুত থাকে না নূর। আমি জানি তুমি তোমার পরিবারকে ছেড়ে যাবে, তাদের ছাড়া থাকতে পারবে না, এই ভয়েই এই কথা বলছো। তবে এটাই যে নিয়ম নূর, সবাইকেই কষ্টের সম্মুখীন হতে হয়। তবে আই প্রমিস নূর, আমি তোমাকে কখনো কষ্ট দিব না। সব সময় তোমার পাশে থাকব। তোমার ব্যক্তি স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করব না। ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট অ্যান্ড লাভ মি। নূর মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। আহাদের কথাগুলো কিন্তু খুব সুন্দর আর গোছালো। তারপরেও আহাদের এই গোছানো কথাগুলোই নূরের কাছে তিক্ত মনে হচ্ছে। মনে হচ্ছে এই কথাগুলো তীব্রভাবে আঘাত করছে ওর বুকের বাপাসটায়। নূরের চোখ ছলছল করে উঠল। শেষে এক ফোঁটা অশ্রুকণা ওর গাল ভিজিয়ে দিয়ে গড়িয়ে পড়ল। আহাদের চক্ষু সেটা এড়ায় না। আহাদ নূরের চোখের পানিটুকু মুছে দিল। গালে আহাদের স্পর্শ পাওয়ায় চমকে তাকায় নূর। আহাদ বিচলিত কণ্ঠে বলে, আহা, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন নূর? বিয়ে করবো এটা বলেছি, তার মানে এই না যে এখনই তোমাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছি তোমার পরিবার থেকে। এভাবে কেঁদো না তো মেয়ে, আমার তোমার কান্না সহ্য হয় না। তুমি হাসলেই তোমাকে মায়াবতী লাগে। নূর চুপচাপ আহাদের দিকে তাকিয়ে আছে। আহাদ ভাবছে নূর পরিবার থেকে দূরে চলে যাবে এই জন্য কাঁদছে, কিন্তু আহাদ তো জানেই না নূর কাঁদছে ওর ভালোবাসা হারানোর ভয়। যাকে এতগুলো বছর যাবৎ মনের মণিকোঠায় রাজত্ব করতে দিয়েছিল তাকে সরিয়ে ফেলতে হবে, এ ভয়ে কাঁদছে। নূর কিছুতেই ফাহিমকে ছাড়তে পারবে না। কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। আর যদি কোনো উপায় না পায় তবে নিজেকে শেষ করে দিবে, তবুও আহাদকে বিয়ে করবে না। এই মন তো কবে সে ফাহিমের নামে লিখে দিয়েছে, সেখানে এই দেহে কেন অন্য কারো আধিপত্য করতে দিবে? কোনো দিন হবে না। নানান রকম এলোমেলো চিন্তা ভাবনা কিলবিল করছে নূরের মাথায়। আহাদ ছেলেটা নূরকে খুব ভালোবাসে, এটা সত্যি। আহাদের চোখে ভালোবাসা দেখতে পায় নিজের জন্য নূর। নূরকে যেন চোখে হারায় ছেলেটা। আহাদ দেখতে শুনতে যেমন সুদর্শন, তেমন তার চলাফেরা, আচার আচরণও খুব সুন্দর আর মার্জিত। আহাদের পরিবারও খুব ভালো, কোনো রকম খামতি নেই। তবুও কেন নূর আহাদকে ভালোবাসতে পারল না? এত এত বোঝানোর চেষ্টা করেছে মনকে,
কিন্তু এই মনটা মানতেই চায় না। সে তার আধিপত্য ফাহিমকে দিয়েছে। ফাহিম ছাড়া ওর জীবনে অন্য কারো অস্তিত্ব সহ্য করতে পারে না নূর। না, এভাবে আজ চলবে না। এই সম্পর্কের ইতি টানতে হবে। নূর আহাদকে সরাসরি বিষয়টা জানানোর জন্য মুখ খুলল, কিন্তু আহাদের ওই সরল চোখে চাহনি নূরকে থামিয়ে দিল। কিভাবে পারবে নূর ওই ছেলেটাকে কষ্ট দিতে? কিভাবে? দোষটা তো আহাদের না, দোষটা তো ওর। অন্য একজনের বাগদত্তা হয়েও সে আরেকজনকে ভালোবেসেছে, এটা তো অন্যায়। কিন্তু এই অন্যায় অবিচার কি ভালোবাসা মানে না তো। তাই তো নূর ভালোবেসেছে ফাহিমকে। নূর ভেতরে ভেতরে গুমড়ে মরছে। সে জানে একতরফা ভালোবাসায় কত কষ্ট, কতটা যন্ত্রণা। সেই একই যন্ত্রণায় কিভাবে আহাতকে ঠেলে দিতে পারেও, যেখানে ছেলেটার কোনো দোষ নেই। নূরকে এইভাবে অন্যমনস্ক দেখিয়ে আহাদ নূরের মুখের সামনে তুড়ি বাজালো। নূরের ধ্যান ফিরল। আহাদ বলে, কোথায় হারিয়ে গেলে? কিছু না, ওই এমনি। আহাদ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। নূরেতে হকচকিয়ে গেল। চরম অস্বস্তি বোধ হচ্ছে ওর। আহাদ ঠান্ডা গলায় প্রশ্ন করল, নূর, একটা কথা বলবে? কি? আমি যখনই তোমার কাছে আসি, তোমার পাশে বসি, তোমার দিকে তাকাই, তুমি কেমন যেন করো। মনে হয় আমার সান্নিধ্যে তোমার অস্বস্তি হচ্ছে। নূর, তোমার প্রবলেমটা কোথায়? ইউ ক্যান শেয়ার উইথ মি হোয়াটস রং নূর, জাস্ট টেল মি। নূর এদিক সেদিক তাকালো। এই ছেলেটা যেন ওকে আগাগোড়া পড়ে নিতে পারে। এত ভালো কেন হতে হবে ওকে? আহাদের এই সরলতা আর নম্র ভদ্র আর এই ভালো ব্যবহারের কারণেই তো নূর চেয়েও পারছে না আহাদকে সত্যিটা বলতে। ছেলেটা যে অনেক কষ্ট পাবে। এই সহজ সরল প্রাণবন্ত ছেলেটা মূর্ছা যাবে। এইভাবে নিষ্পাপ একটা মানুষকে কষ্ট দিয়ে নূর সুখী হতে চায় না। আহাদ আবারও শান্ত স্বরে বলে, জাস্ট রিল্যাক্স নূর, টেক ইট ইজি। এইভাবে ঘামছো কেন? নূর শুকনো ঢোক গিলল। আহাদ হালকা হাসল। এবার নূরের হাতটা টেনে আনলো মুখের সামনে। উদ্দেশ্য নূরের হাতের উল্টো পিঠে ঠোঁটের ছোঁয়া দিবে। এই প্রথম আহাদ এমন কিছু করার পরিকল্পনা করলো। না হলে সবসময় নূরের হাত ধরা পর্যন্তই ওর স্পর্শ করার সীমাবদ্ধতা ছিল। এদিকে নূর আহাদের উদ্দেশ্য বুঝতে পেরে চট করে আহাদের থেকে হাত ছাড়িয়ে নিল। উঠে দাঁড়ালো। এক্ষুনি এটা কি করতে চাইছিল আহাদ? নূর আমতামতা করে বলে ওঠে, আমার শরীরটা ভালো লাগছে না। আজ সারাদিন ছুটাছুটি করেছি তো অনেক, তাই মাথা ব্যথা করছে। আমি রুমে যাই, গিয়ে একটু ঘুমাবো। এদিকে আহাদ স্তব্ধ হয়ে বসেছিল। নূরের আকস্মাত এমন ব্যবহারে অনেকটা অবাক হয়েছে। পরপর নূরের কথায় হুঁশ আসলো আহাদের। নিজের কাজে নিজেই লজ্জা পেল আহাদ। না, কাজটা ঠিক হয়নি। এইভাবে নূরের অনুমতি না নিয়ে এতদূর এগোনো উচিত হয়নি। মেয়েটা বোধহয় অনেক লজ্জা পেয়েছে, সেই সাথে ভয়ও পেয়েছে। পাবেই তো। আহাদ তো আর কোনোদিন এসব চিন্তা ভাবনাও মাথাতে আনেনি। আহাদও উঠে দাঁড়ালো। মোলায়েম স্বরে বলল, আই এম সরি নূর, তোমার থেকে পারমিশন না নিয়ে আমার এভাবে আগানো উচিত হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে, ক্যান আই গো নাও? আহাদ মাথা নামিয়ে সম্মতি দিল। তারপর কিছু একটা ভেবে বলল, বেশি খারাপ লাগছে? আমি কি তোমাকে রুম পর্যন্ত এগিয়ে দিব? গার্ডেন থেকে রুমে যাব। ইটস ইজি, সমস্যা নেই, আমি যেতে পারবো। নূরার সময় অপচয় করলো না। এক ছুটে চলে আসলো ওর কক্ষে। এদিকে আহাদ নিশ্চুপ চোখে নূরের প্রস্থান দেখল। মাঝে মাঝে নূরকে দেখলে কেমন যেন লাগে আহাদের। অন্য সব কাপলদের মতো ওরা না। একটা স্বাভাবিক কাপলরা যেভাবে তাদের লাইফ লিড করে তেমন না। অফিসের কাজে আহাদ এমনিতেই ব্যস্ত থাকে, তেমন একটা সময় দিতে পারে না নূরকে। আর যখনই সময় পায় তার সবটা যে নূরকে দিতে চায়, যাতে নূর ওর সাথে কমফোর্টেবল হয়। ও নূরকে আর নূর ওকে বুঝতে পারে যেন। কিন্তু আহাদের মনে হয় ওর এত প্রচেষ্টা সবকিছু বিফলে যাচ্ছে। সে যতই নূরের সাথে ইজি হওয়ার চেষ্টা করুক না কেন, নূর কেমন যেন ওর থেকে পালিয়ে বেড়াতে চায়। সে জানে ওদের বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছে, তাই নূরের ওর সাথে একটা স্বাভাবিক সম্পর্কে আসতে টাইম লাগবে না। আহাদও আরো অপেক্ষা করবে। মেয়েটাও ভালোবাসে। যখন নূরকে প্রথমবার আহাদরা ওর ফ্যামিলি নিয়ে দেখতে আসে, তখন নূরকে প্রথম দেখাতেই আহাদের ভালো লেগে যায়। সেই ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসা। আহাদ নূরকে অনেক ভালোবাসে। ভালোবাসার মানুষটার জন্য আহাদ সব করতে পারবে, সব। আহাদ নূরকে কখনো কষ্ট পেতে দেখতে পারে না। নূরকে হাসি খুশি রাখার জন্য আহাদের যা করতে হবে আহাদ করবে। লাগলে ওর প্রাণটাও কোরবান করে দিবে। তাও যেন মেয়েটা সুখে থাকে, ভালো থাকে। এখন থেকে নূরকে আরো বেশি বেশি সময় দিবে ভাবলো আহাদ। এই অল্প সময়ে মেয়েটার কাছাকাছি আসা যাবে না। ওর সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করবে। তাহলে নূর ইজি হবে ওর সাথে। নূরের সব জড়তা কেটে যাবে।
বসে আছে নূর। ভাবনা চিন্তা যেন শেষ নেই, কোনো সমাপ্তি খুঁজে পাচ্ছে না। ঠিক কি করবে? একদিকে ওর ভালোবাসার মানুষ ফাহিম, অন্যদিকে আহাত, যাকে সে কোনোভাবেই কষ্ট দিতে চায় না। আহাতকে সে ভালোবাসে না, কিন্তু আহাদের জন্য ওর মায়া লাগে। হৃদয়ে কোথাও একটা সফট কর্নার আছে। ছেলেটার নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকালে তাকে যেন ওর মনের কথাগুলো বলতে চেয়েও পিছিয়ে আসে নূর। নূর চুল খামচে ধরে, উদাস কণ্ঠে বলে, আমি কি করব? তুমিই কোনো উপায় বলে দাও আল্লাহ। আমার যে আর এই কষ্ট সহ্য হয় না। কেন ফাহিমের জন্য আমার মনে ভালোবাসা তৈরি করলে? কেন আমি তাকে ভালোবাসলাম? আমার এই একতরফা ভালোবাসা আমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমার আর বাঁচতে ইচ্ছে হচ্ছে না। নূরের গলা গড়িয়ে দুঃখের অশ্রু ঝরে। ও সিদ্ধান্ত নিয়েছিল আহাতকে বলে দিবে ও ফাহিমকে ভালোবাসে, তাই ওকে বিয়ে করতে পারবে না। এতে আহাত যদি কষ্ট পেয়ে সরেও যায়, তবুও তো সে ফাহিমকে পাবে না, কারণ ফাহিম তো ওকে ভালোবাসা তো দূরে থাক, সেই নজরে তাকায়নি। তাহলে ঠিক কি উদ্দেশ্যে সে বিয়েটা ভাঙবে? তার এই একতরফা ভালোবাসার জন্য সে আহাতকে কষ্ট দিবে, তার পরিবারের প্রত্যেকটি মানুষকে কষ্ট দিবে? এটা কি হয়? নিজের ভালোর জন্য এতগুলো মানুষকে সে তো কষ্ট দিতে পারে না। তবে কি আহাতকে ওর মেনে নিতে হবে? ওর ভাগ্যে কি ফাহিমের সাথে ওর মিল সৃষ্টিকর্তা লিখেনি? ভাবনার ছেদ ঘটে কারো কণ্ঠস্বরে। নূর দ্রুত নিজেকে সামলে নিল, চোখ মুছে ঘুরে তাকিয়ে দেখে ফাহিম। ফাহিম এগিয়ে এসে বলে, খাবার বাড়া হয়েছে, খেতে আসো। আপনি যান, আমি আসছি। এখনই আসো। নূর করুণ চোখে তাকালো। ওর কান্না পাচ্ছে। ফাহিমকে দেখে যেন নিজেকে সামলাতে পারছে না। নূর নিজের কান্না আটকে রইল। এর ফলে ওর চোখজোড়া লাল হয়ে গেল। নূরের চেহারায় এই বিধ্বস্ত রূপ দেখে ফাহিমের বুকে কেমন যেন করে উঠল। হাস্যজল মায়াবী মুখটার এই মলিনতা যেন সহ্য হলো না ফাহিমের। আচ্ছা, মেয়েটা কি অসুস্থ? না হলে এমন দেখাচ্ছে কেন তাকে? ফাহিম প্রশ্ন করল। নূর, তুমি ঠিক আছো? নূর চমকে উঠল ফাহিমের প্রশ্নে। এই প্রশ্নটা কেন করলো ফাহিম? নূর আমতামতা করে বলে, আমি ঠিক আছি। তাহলে তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? ওই এমনিতেই রাতে ঘুমোতে পারিনি ঠিকঠাক। কাজিনরা একসাথে ঘুমিয়েছে তো তাই। স্বস্তি পেল যেন ফাহিম। প্রশান্তির শ্বাস ফেলে বলে, আচ্ছা, খেতে আসো। নূর মাথা দুলিয়ে চলল ফাহিমের পিছু পিছু। আজ ওরা আরাবিদের ওর বাবার বাড়ি থেকে নিতে এসছে। আজ আরাবিকে নিয়ে ওরা ফিরে যাবে শাখাবাদ ভিলায়। এদিকে খাবার টেবিলে এসে দেখে সকলেই বসে পড়েছে। নূরও চুপচাপ বসে পড়ল জায়ানের পাশে। এক পাশে আরাবি আর জায়ানের আরেক পাশে নূর। নূর জায়ানের পাশে এসে বসতে জায়ান খুব গম্ভীর স্বরে বলে উঠল, তোর ফোন কোথায় নূর? নূর তাকায় জায়ানের দিকে, উল্টো প্রশ্ন করল, কেন ভাইয়া? আহাদ আমাকে ফোন করেছিল, জানালো তোর ফোনে নাকি কল যাচ্ছে না। আজকে এখানে তো আসতে পারলো না ছেলেটা, তাই তোকে নিয়ে সন্ধ্যার পর ঘুরতে বেরোবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সন্ধ্যার পরেই এখান থেকে যাব। আহাদ এখানে এসেই তোকে নিয়ে যাবে। এটা শুনে আরাবি বলল, না, আমি বলেছিলাম এখানে ঘন্টা 3 বসার জন্য। তার নাকি হাতে সময় নেই, এমনিতেই অনেক কাজের প্রেশার, তাই নূরকে নিয়ে ডিরেক্ট ঘুরতে চলে যাবে। আচ্ছা, তবে সময় পেলে আসতে বলবেন। এদিকে ফাহিম চুপচাপ সব শুনল। সে আসলে বুঝতে পারল না এই আহাতটা আবার কে, কাকে নিয়ে এত কথা হচ্ছে। কৌতূহল দমাতে না পেরে ফাহিম জিজ্ঞেস করল, আহাতকে জায়ান। ফাহিমের প্রশ্নে জায়ান বলল, ও, তোমাকে তো পরিচয় করাতে পারিনি। ছেলেটা রিসেপশনের দিন এসে কোনো রকম খেয়েই চলে গিয়েছিল। বেচারা একা হাতে অফিস সামলায়, তাই ও তো সময় পায় না হাতে। আহাদ হলো নূরের ফিয়ন্সে। নূরের অনার্স শেষ হলেই ওদের বিয়ে হবে। জায়ানের মুখে এই কথা শুনে ফাহিম চমকে উঠল। অবিশ্বাস্য নজরে তাকালো নূরের দিকে। এদিকে নূর চুপচাপ বসে খাবার খাচ্ছে। ফাহিমে জায়ানের কথাটা যেন হজম হলো না। নূর তো এখনো কত ছোট, ওকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা ভাবলো কিভাবে? আর নূর তো কোনোদিন ওকে জানালো না যে ওর বিয়ে ঠিক হয়ে আছে। পরক্ষণে নিজের এমন চিন্তা ভাবনায় নিজেই অবাক হলো ফাহিম। আশ্চর্য, সে এসব কথা ভাবছে কেন? নূরের সাথে তো ওর তেমন কোনো সম্পর্ক নেই যে নূর ওর পার্সোনাল লাইফের বিষয়ে ওকে জানাবে। আগে তো কোচিং এর শিক্ষক ছাত্রী হিসেবে কথা হতো, এখন আরাবি আর জায়ানের বিয়ে হওয়ায় আত্মীয় সূত্রে টুকিটাকি কথা বলেছে। কিন্তু নূরের বিয়ে ঠিক হয়ে আছে এই কথাটা শুনে ওর এত খারাপ লাগছে কেন? কেন জায়ানের মুখের এই কথাগুলো এত জঘন্য লাগলো শুনতে? কেন এই কথাগুলো কিছুতেই সহ্য করতে পারছে না? কই, আগে তো কখনো এমন হয়নি। তবে এখন কেন এরকম অনুভূতি হচ্ছে? আরাবের বিদায়ের সময় নূরের সেই কথাগুলো বলার পর থেকে নূরকে নিয়ে ওর মন মস্তিষ্ক ভেবেই চলেছে। মাথা থেকে যেন নূরকে সরাতেই পারছে না। সেদিনের নূরের কথাগুলো বেশ প্রভাবিত করেছিল ওকে।
কিন্তু ওই খানিকের দেখা সাক্ষাৎকারে এইরকম ভাবনা চিন্তা আসা, এটা কেন হচ্ছে? এই কেনর উত্তর ফাহিম মেলাতে পারছে না কিছুতেই। খাবার টেবিলে চুপচাপ বসে কোনো রকম খাবারটুকু শেষ করলো ফাহিম। আর একটা কথাও বলল না, শুধু আর চোখে নূরের দিকে তাকিয়েছে কয়েকবার, কিন্তু নূর একবারও তাকায়নি ওর দিকে। দাঁতে দাঁত চিপে সেখান থেকে উঠে চলে গেল ফাহিম। এই অসহ্যকর অনুভূতিগুলো পাগল করে দিচ্ছে। মধ্যাহ্ন ভোজন শেষ করার পর মায়ের সাথে টুকিটাকি কাজ শেষ করে রুমে আসলো আরাবি। আজ তারা চলে যাবে ভেবে মনটা খারাপ লাগছে। দুদিন বাবার বাসায় থেকেছে, কিন্তু মন তো যেতে চাইছে না এখান থেকে। মন খারাপ করে এই ভেতরে প্রবেশ করলো। এসে ট্রলি ব্যাগটা টেনে বিছানায় উঠিয়ে রাখলো। এরপর আলমারি থেকে ওর প্রয়োজনীয় আর যা যা ছিল তা প্যাকিং করতে লাগলো। এদিকে বারান্দায় ছিল জায়ান, ফোনে ইপ্তির সাথে কথা বলছিল। বেচারা অফিসের কাজের কারণে আসতে পারেনি। ও আসেনি এই কারণে আলিফাও আসতে পারেনি। আরাবি বলেছিল আসতে, কিন্তু আলিফা বলেছে ইপ্তি নাকি আসবে না, তাই ওকেও মানা করেছে। অফিসে যেতে বলেছে আজ, তাই আরাবি বেশি একটা জোর করেনি। কক্ষে এসে স্ত্রীর মুখে মন খারাপের আধার দেখে জায়ান বিচলিত হলো। আরাবির কাছে এগিয়ে এলো জায়ান। কিছু না ভেবে আরাবিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। জায়ানের হাত জোড়া ঠান্ডা হয়ে আছে। শাড়ির ফাঁকে হাত জোড়া উদর স্পর্শ করতেই আরাবি কেঁপে উঠল। আরাবির হাতে ওর কিছু প্লাজো আর টি শার্ট ছিল, সেগুলোও পড়ে গেল। আরাবি জায়ানের হাতের উপর হাত রাখলো, মৃদু আওয়াজে বলে, কি করছেন? আপনার হাতগুলো এত ঠান্ডা কেন? জায়ান আরাবিকে ঘুরিয়ে ফেললো, নিজের মুখোমুখি করলো। আরাবির কোমর দু হাতে জড়িয়ে নিয়ে বলে, বাইরে বৃষ্টি হচ্ছে দেখছো না? একটু বৃষ্টির পানি স্পর্শ করছিলাম। আরাবি বিচলিত হলো, বলল, তাহলে ধরলেন কেন? শরীরটাও যে ঠান্ডা হয়ে গিয়েছে একদম। জায়ানের গালে কপালে হাত ছুঁয়ে ছুঁয়ে দেখলো আরাবি। জায়ান আরাবিকে টেনে আনলো নিজের আরেকটু কাছে, খুব শক্ত করেই ধরলো। ব্যথা পেল আরাবি, ঠোঁট ফুলিয়ে বলে, উফ, এত জোরে কেউ ধরে? দম আটকে মরে যাব তো। জায়ান ভ্রু উঁচু করে বলে, তুমি না বললে আমার শরীর অনেক ঠান্ডা হয়ে আছে? আরাবি ভ্রু কুচকে বলে, হ্যাঁ বলেছি তো। এটা বলায় এভাবে ধরবেন? জায়ান মাথা দোলালো। আরাবি উৎসুক চোখে তাকিয়ে আছে, তা দেখে জায়ান বাঁকা হাসলো। আরাবির কানের কাছে মুখ এগিয়ে আনলো। জায়ানের গরম নিঃশ্বাস নিজের কাঁধে অনুভব করতেই আরাবি ঘাড় কাত করে ফেললো। ওর কেমন যেন সুরসুরি লাগছে। জায়ান আরাবির কানে লতিতে চুমু খেলো। চোখ বন্ধ করে ফেললো আরাবি। জায়ান ফিসফিস করে বলে, আমার এই শীতল দেহ আর মনটা তোমার ভালোবাসার উষ্ণতায় উষ্ণ করতে এসেছি, বুঝেছো বোকামি? আরাবি মাথা নিচু করে নিল। জায়ান সোজা হলো। আরাবিকে লজ্জা পেতে দেখিয়ে ঠোঁট কামড়ে হাসলো, বলল, বিয়ের পর থেকে প্রতি রাতেই এত এত আদর সোহাগ দিচ্ছি, তাও ম্যাডামের লজ্জা এক বিন্দু পরিমাণও কমেনি। আদরের ডোজটা কি আরো বাড়াতে হবে ম্যাম? আরাবি যেন লজ্জায় মরে যায়। মানুষটা এত নির্লজ্জ কেন? ইস, কি সব কথা বলে। আরাবি লজ্জায় জায়ানের বুকে মুখ লুকালো। এটা ছাড়া যে উপায় নেই। এখানেই নিজে লজ্জা মিশ্রিত মুখটা সে লুকোতে পারে। ওর সবচেয়ে নিরাপদ স্থান যে ওর স্বামীর বুকে লুকিয়ে পড়া। জায়ান আরাবিকে দুহাতে জড়িয়ে ধরল। আরাবির কাণ্ড দেখে হেসে বলল, লজ্জা লুকানোর জন্য লজ্জা দেওয়া ব্যক্তির কাছে এসেই লুকালে? এইভাবে কি লুকাতে পারবে? সেই তো আমার কাছ থেকে বাঁচার জন্য আমার কাছেই এসে নিজেকে সমর্পণ করলে। তুমি আসলেই আমার বোকা কাঠগোলা। মৃদু খুটখাট শব্দ কর্ণে এসে প্রবেশ করতেই ঘুম ছুটে যায় আরাবির। তবে চোখ না খুলেই বুঝতে পারে আজ আর শক্তপোক্ত নিরাপদ বুকটাই নিও। ভ্রু কুচকে আসে আরাবির। এমনিতে তো নিজেকে সর্বদা লোকটার প্রশস্ত বক্ষে আবিষ্কার করে, তাহলে আজ ব্যতিক্রম কেন? আরাবি চোখ বন্ধ করে পাশ হাতড়ে জায়ানকে খোঁজার প্রয়াস চালালো, কিন্তু ব্যর্থ হলো। তাই হতাশ হলো আরাবি। অলস্যতা আঁকড়ে ধরেছে ওকে যেন, তাই তো চোখটাই খুলতে ইচ্ছে করছে না। আবার জায়ান কোথায় গিয়েছে সেটাও জানতে ইচ্ছে হচ্ছে। হঠাৎ করে এসে চেনা পরিচিত অতি প্রিয় মানুষটার পুরুষালী স্বরটা শুনতে পেল আরাবি। মিসেস শাখওয়াত, আমাকে খুঁজে পাচ্ছেন না বুঝি? জায়ানের কণ্ঠস্বর শুনেই আরাবির মুখে হাসি ফুটে উঠল। ও এইবার চোখ মেলে তাকালো। তাকাতেই মুখের সামনে নিজের সুদর্শন স্বামীর মুখশ্রীটা দেখতে পেয়ে ঠোঁটের হাসিটা যেন আরো চওড়া হলো। জায়ান যেন পাগল হয়ে উঠল আরাবির এই সদ্য ঘুম ভাঙা মায়াবী মুখের হাসি দেখে। ঘোর লাগা কণ্ঠে বলল, সকাল সকাল এইভাবে হেসে আমাকে মেরে ফেলার পায়তারা করছেন নাকি? প্রেমে পড়ে যাই তো বারবার। আরাবি হাত বাড়িয়ে দু হাতে জায়ানের গলা জড়িয়ে ধরল। ঘুম জড়ানো গলায় বলল,